টিভিএস মার্কেটসে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার জনাব রফিকুল ইসলাম। উনি গ্রিন ডেল্টা ক্যাপিটালের ম্যানেজিং ডিরেক্টর। দর্শক, এখন পর্যন্ত প্রায় $1.4 বিলিয়ন বিদেশি ফান্ড বাংলাদেশি বিভিন্ন কর্পোরেট অ্যান্ড আদারদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে, যেটা উইচ ইজ হাইয়েস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। রফিক ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিদেশি ফান্ড অ্যারেঞ্জমেন্ট দিয়ে শুরু করি, কারণ এখন প্রচুর কথা হচ্ছে এগুলোর ভালো মন্দ দিক নিয়ে, বা আপনার সামনে আরও আসবে কিনা। কিভাবে আপনারা এই সাচ এ বিগ অ্যামাউন্ট অ্যারেঞ্জ করলেন বিভিন্ন সময়? থ্যাংক ইউ। আসলে যেটা হচ্ছে যে মানে আমরা তো অ্যাজ এ মার্চেন্ট ব্যাংক, সো আমি আগে একটু ব্যাকগ্রাউন্ডে আসি। আমি যখন গ্রিন ডেল্টা ক্যাপিটালে জয়েন করি ব্যাক ইন 2011, তখন বাংলাদেশে অ্যাকচুয়ালি ওই সময়ের বা বিগিনিং আর্লি 2009 বা 2010-এর দিকে বাংলাদেশে কোনো মার্চেন্ট ব্যাংকের বা কোনো ধরনের যে আপনার হচ্ছে 2008-এর ক্ষেত্রে আমি বলবো যে মার্চেন্ট ব্যাংকগুলোর কোনো উইং যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসাবে কোনো একটা অল্টারনেটিভ ক্যাপিটাল সলিউশনস দিতে পারে টু দ্য বাংলাদেশি কর্পোরেটকে, এবং বাংলাদেশি কর্পোরেটকে বিদেশের ডেট ক্যাপিটাল মার্কেটে বা ইকুইটি ক্যাপিটাল মার্কেটে যে হাইলাইট করতে পারে, সেটা কিন্তু তখনও একটা কল্পনার ভিতরে কারো ছিল না। পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড আইপিও, এর বাইরে কিছু ছিল না। এক্স্যাক্টলি। সবাই আমাদের যেটা তখনকার একটা কনসেপ্ট ছিল, মার্চেন্ট ব্যাংক বলতে বোঝাতো যেটা হচ্ছে শুধুমাত্র পোর্টফোলিও, একটা আমি পারসেপশন বলছি, আমি বলছি না যে এটা, যেটা পারসেপশন ছিল যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ যেখানে হচ্ছে শেয়ার ট্রেড করবে, সাথে মার্জিন লোন দিবে, অন টপ অফ দ্যাট হচ্ছে ইস্যু ম্যানেজমেন্ট করবে। দ্যাট ওয়াজ দ্য মার্চেন্ট ব্যাংকের অ্যাক্টিভিটি লিমিটেড উইথ দ্যাট। বাট আমাদের কাছে মনে হলো যে আসলে মার্চেন্ট ব্যাংকের অ্যাক্টিভিটিস তো ইজ নট অ্যাজ এ ফুল ফ্লেজড মার্চেন্ট ব্যাংক। দ্যাট ওয়াজ নট দ্য লিমিটেড। উই হ্যাভ এ unlimited actually skill set, and we have unlimited options in a legitimate way to give the service and to innovate the products for our clients. So সেই পয়েন্ট অফ ভিউতে আমরা শুরু করলাম যে ফার্স্ট বাংলাদেশে যে আমরা আমাদের কর্পোরেটগুলোকে নিয়ে আমরা বিদেশে মার্কেটে তাদেরকে একটা ব্রিজ ক্রিয়েট করবো, অর্থাৎ বিটুইন দ্য ইনভেস্টার্স অ্যান্ড দ্য আপনার হচ্ছে রিসিপিয়েন্ট। এখানে একটা গ্লোবাল মার্কেটে গ্লোবাল ক্যাপিটালকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা আমাদের যে ক্লায়েন্টগুলোকে আছে তাদেরকে আমরা সেখানে প্রেজেন্ট করব। সো ওই পয়েন্ট অফ ভিউতে তখন আমরা আসলে কিছু ইনোভেটিভ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসটাকে অ্যারেঞ্জ করলাম। অ্যান্ড ফ্রম দ্য ডে ওয়ান থেকে গ্রিন ডেল্টা ক্যাপিটালে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আসলে ফার্স্ট উইল লিসেন হোয়াট আওয়ার ক্লায়েন্টস ইস আর অ্যাকচুয়ালি লুকিং ফর। দেন অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু ফাইন্ড ইট আউট যে ওই যে সেক্টর বা উনি যে বিজনেসটা করছে সেটা কতটুকু রিজিলিয়েন্ট, কতটুকু সাস্টেনেবিলিটি করতে পারে, অন টপ অফ দ্যাট আমরা কতটুকু আসলে ভ্যালু এডিশন করতে পারি অ্যাপার্ট ফ্রম দ্য আদার যে এক্সিস্টিং সোর্স অফ ফান্ডিং আছে। তো আমরা এটা করে আসলে যেটা করি, প্রত্যেকটা ডিলের বা প্রত্যেকটা ক্লায়েন্টের প্রত্যেকটা স্ট্রাকচারিংটা আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করি, অর্থাৎ বেসড অন ইউর ওন ডিমান্ড and own needs, based on your own sectors, then actually we prepare those pitch book and structuring the whole transactions. And এটার একটা বিউটিফুল পার্ট হচ্ছে যে আমরা সেখান থেকে আসলে we bring a impact. What impacts actually are being created from these transactions for a client and for the lenders. তো আমরা যেটা করি তখন actually we prepare that and we run a very good due diligence, and we know exactly a international lender আসলে কী ধরনের পারসেপশন থাকে বা কী ধরনের জিনিসগুলো তারা জানে। সো ওইটা করতে আমরা যেটা করি তখন অ্যাকচুয়ালি whenever we pitch something in the global market to access the global capital, we are 100% successful. So সেই পয়েন্ট অফ ভিউতে সেই জার্নিটা যখন আমাদের 2011-এ শুরু হয় গ্রিন ডেল্টা ক্যাপিটাল থেকে বলবো আমি তার আগেও ছিলাম আরেক জায়গাতে, সেখানেও আমাদের আপনার হচ্ছে সেটা তখন আমরা ওই কাজটা আমি করতাম ব্র্যাকে পেলে থাকার সময়। সো তারপরে আমরা যেটা করলাম যে উই অ্যাকচুয়ালি স্টার্টেড এক্সিকিউটিং দ্য ট্রানজ্যাকশনস। সো করতে করতে আমরা আসলে সামহাউ উই হ্যাভ created, like we have executed and we work as an আপনার হচ্ছে for the clients, like আমরা $1.4 বিলিয়ন মতো ফান্ড রেজ করেছি সো ফার। এবং এই ফান্ডটা রেজ করতে গিয়ে আমরা জানি আসলে কোন কোন পয়েন্টে আপনাকে আসলে কথা বলতে হয়, কীভাবে একটা পিচ বুক তৈরি করতে হয়, কীভাবে একটা ট্রানজ্যাকশনকে স্ট্রাকচারিং করতে হয়, কীভাবে রিস্ক ম্যানেজমেন্টটাকে মিটিগেট করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাস্টেনেবিলিটিগুলোকে আপনার হচ্ছে ইম্প্যাক্ট ক্যালকুলেশনের ভিতরে নিয়ে আসতে হয়, কীভাবে তারা আপনার হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন অথবা ইকোনমিতে কন্ট্রিবিউশনটা কীভাবে হয়। সো আমি যদি গিভেন দ্যাট পার্সপেক্টিভে বলি তখন আসলে ক্যাপিটাল আমি ওভারঅলি
আমাদের ব্যাংকিং সেক্টরের পাইটাও একটু অনেক ছোট ছিল, কারণ আমাদের যেটা বলবো যে আসলে ওই সময়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেক লার্জ কর্পোরেট ছিল যাদেরকে আসলে তাদের ফান্ডিং রিকোয়ারমেন্ট অর্থাৎ ডেট রিকোয়ারমেন্ট ওয়াজ সো হাই, বা আমাদের তখন অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বা পাওয়ার সেক্টর সেটা আসলে পিক আপ শুরু করছে। আমি টকিং অ্যাবাউট ব্যাক ইন 2010-11 দিকে। তখন এই জিনিসগুলো যখন পিক করা শুরু করলো, নতুন নতুন প্রজেক্ট আসা শুরু করলো, তখন তো অ্যাকচুয়ালি ইউ নিড এ ক্যাপিটাল, যেটা বাংলাদেশের আসলে হয়তো মার্কেটটাকে সাপোর্ট দিতে পারছিল না, অ্যান্ড ইজ ওয়েল এজ দ্য কস্ট অফ ডেট একটা ফ্যাক্টর ছিল। তো তখন আমরা যেটা করলাম, আসলে আমরা গ্লোবাল মার্কেট থেকে উই স্টার্টেড উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ফ্রম দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি, দেন সো ফার অ্যাজ অফ টুডে উই হ্যাভ দ্য ফুটপ্রিন্ট ইন আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে, আমরা আরএমজি সেক্টরে আমরা ফান্ড রেজ করেছি, আমরা এনবিএফ এর জন্য ফান্ড রেজ করেছি, আমরা ব্যাংকের জন্য তাদের ওবিওর জন্য ফান্ড রেজ করেছি, আমাদের নর্মাল যে কর্পোরেট ক্লায়েন্ট আছে তাদের জন্য আমরা ফান্ড রেজ করেছি, অ্যান্ড উই হ্যাভ বিন contributing to generate more than 5,000 employment through our this actually activities. So that was one of the একটা হয় যে আপনার বিদেশি লোন যখন আমাদের এক্সচেঞ্জ রেট যখন কম ছিল, এখন ডলারের দাম বেড়ে গেছে, যাদের কনভার্সন করে আমাদের লোকাল অনেকের ফরেন লোন নিয়ে তাদের লায়াবিলিটিস বেড়ে যাচ্ছে, এগুলোর ইম্প্যাক্ট কি বা সামনে কি ফোরসি করছেন আপনি? দেখেন, আমি যেটা বলবো যে আমরা যে পার্সপেক্টিভ আমাদের এখনকার কারেন্ট সিনারিওতে একটা ইকোনমিক শক চলছে, দ্যাট ইজ নট অনলি ইন বাংলাদেশ, দ্যাট ইজ অল অ্যারাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড, 2-3টা দেশ ছাড়া আমি বলবো। সো আমরা কিন্তু পৃথিবীর বাইরে না, আমরা যখন গ্লোবাল ম্যাপটা নেই, বাংলাদেশ তো পৃথিবীর ম্যাপের বাইরে না, বাংলাদেশও পৃথিবীর ম্যাপের ভিতরে। সো আমরা কিন্তু, এবং আমি যদি আমাদের গ্লোবাল ট্রেডের পার্সেন্টেজ দেখি অফ আওয়ার জিডিপি ইজ নিয়ার অ্যাবাউট, গত বছর হিসাব করলে নিয়ার অ্যাবাউট 32-35% হচ্ছে গ্লোবালি আমাদের ট্রানজেকশন কানেক্টেড। তার মানে গ্লোবাল কোনো যদি শক আসে, উইল বি কানেক্টেড উইথ দিস পার্সেন্টেজ, এটা আমাদেরকে মানতে হবে। সো সে কারণে যেটা হচ্ছে যে আমরা যখন দেখছি যে ডলার প্রাইস, অর্থাৎ ডলার তো অ্যাকচুয়ালি কখন ভ্যালু বাড়বে, তখন ফেড তার রেটটাকে হাই প্রাইস বাড়িয়ে দিবে। সো কারণ ইজ অল আর লিঙ্কড উইথ দ্য এখন তো হচ্ছে সফর, আপনার হচ্ছে আগে ছিল লাইভর। সো এই রেটগুলো অ্যাকচুয়ালি ওয়াজ লিঙ্কড উইথ দ্য ফেড রেট। সো এখন যেটা হচ্ছে যে যেহেতু আমাদের কারেন্সি, মোস্ট অফ দ্য ইমার্জিং মার্কেটের কারেন্সি দে লস্ট দেয়ার ভ্যালু এগেনস্ট দ্য গ্রিন ব্যাক। সো এখন যখন গ্রিন ব্যাকের এগেনস্টে সে লুজ করছে, অ্যান্ড সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য পয়েন্ট। সো কারো যদি ন্যাচারালি হেজ না থাকে, সে যদি কোনো ফরেন লোন নেয়, ডলার বা ইন এনি ফরেন কারেন্সিতে লোন নেয়, তাহলে সে কিন্তু যখন এটাকে এনক্যাশ করবে, হি ইজ গেটিং অ্যাজ পার দ্য মার্কেট রেট। সো হি ইজ নট বিন অ্যাফেক্টেড রাইট নাও। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সে যখন রিপেমেন্ট করবে বা ইন্টারেস্ট পেমেন্ট করবে, তখন কতটুকু হার্ডলটা বা রিস্কটাকে তাকে নিতে হবে। অফকোর্স ইফ ইউ আর নট ন্যাচারালি হেজ, দেয়ার উইল বি আ রিস্ক, বিকজ কারেন্সি ইজ দ্য মোস্ট ভোলাটাইল অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ইন গ্লোবালি এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো এখন যখন কারেন্সি ভোলাটাইল হচ্ছে, আবার লাইভর বা আমরা সফর যেটা বলি, সেটা যেহেতু ভ্যারিয়েবল রেট, বা আমরা ইউরো হলে ইউরো বলে চলে যাচ্ছে, সো রেটটা বেড়ে যাবে বিকজ অফ দ্য গ্লোবাল রেট, আপনার বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর রেট বাড়ানোর কারণে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি যদি 2005 and 6 and 7 আপনি যদি ফলো করেন, দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড এই ভেরিয়েবল রেটটা ছিল, যেটা তখন ছিল, এটা হচ্ছে লাইবর। এখন লাইবরকে ফেজ আউট করে আমরা সফরে চলে গিয়েছি। লাইবর ওয়াজ আজকে যা রেট তাই ছিল, অর্থাৎ 4+% আপনার হচ্ছে লাইবর রেট ছিল। তখন কিন্তু ব্লু চিপ এবং টপ টিয়ার কোম্পানিগুলো কিন্তু তার যেই আপনার হচ্ছে মার্জিনটা ছিল, অর্থাৎ ইন্টারেস্ট রেটিংয়ের যেই রিস্ক ফ্যাক্টরটা থাকে, সেটাকে কিন্তু অনেক নিচে নামিয়ে এসছে। বাট আমরা সার্টেনলি যখন দেখি একটা বছর পরে, অর্থাৎ যখন গ্লোবাল ইকোনমিক সাবপ্রাইম অথবা এবং হচ্ছে ক্রাইসিস শুরু হয়েছে 2007-এ, আমরা কিন্তু সেটা 2007-এর এন্ডিং থেকে 2008-এর বিগিনিং থেকে লাইবর কিন্তু স্টার্ট গেটিং, মানে আপনার হচ্ছে ডাউন, অর্থাৎ ইজ ফলিং, এবং সেটা ফল করতে করতে 25 বেসিস পয়েন্টে চলে গেছে। কোথায় 400 বেসিস পয়েন্ট, কোথায় হচ্ছে 25 বেসিস পয়েন্ট। সো দ্যার ওয়াজ ইজ এন ইকোনমিক সাইকেল, অর্থাৎ লাইবর যখন বাড়বে বা সফর যখন বাড়বে, এটা কিন্তু ইট মাস্ট হ্যাভ টু কাম ব্যাক, বিকজ none of the economies will not survive. They will not survive with this big. And second thing হচ্ছে, যখন গ্রিনব্যাকের ভ্যালু বাড়ে এবং হচ্ছে ফেড রেট বাড়ায়, তখন আসলে এমার্জিং মার্কেটের কস্ট অফ ডেট বেড়ে যায়। এমার্জিং মার্কেট হচ্ছে লাইক বাংলাদেশের মতো যারা আমরা কান্ট্রি আছি, আমাদের যাদের প্রচুর গ্রোথ পোটেনশিয়ালিটি আছে, সেক্টরাল প্রচুর পজিটিভ সিগন্যালস টুয়ার্ডস দ্য আপনার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমাদের জন্য কিন্তু কস্ট অফ ডেট, কস্ট বার্ডেনটা বাড়ে, বাট ইট ইজ নট এ পার্মানেন্ট
it will like ease down, that's for sure. So এখন এই ইকোনমিক সাইকেলে আমরা যদি এখনকার আউটলুকে চিন্তা করি আর আমরা যদি 5 years down the লাইনের আউটলুকে চিন্তা করি, both are the different. সো আমি সেই পয়েন্ট অফ ভিউতে যদি যাই, কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, যে আমার আজকের ইকোনমিক সাইকেল চিন্তা করে যদি বলি যে আমি এখন কি করব, রিস্ক ফ্যাক্টর ইজ হাই অর লো, ডেফিনেটলি আই হ্যাভ এ রিস্ক ফ্যাক্টর হাই। আমি হচ্ছে এখানে হচ্ছে আপনার কারেন্সি রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে বলছি, যেটা ইজ রিস্ক ফ্যাক্টর হাই। আই ডোন্ট থিঙ্ক সো ইন্টারেস্টের যে রিস্ক ফ্যাক্টরটা লাইবর বা সফরের যেটা আছে সেটা খুব বেশি বাড়বে বলে আমার কাছে মনে হয় না। দ্যাট আই ক্যান টেল ইউ রাইট নাও, বিকজ ইকোনমিকে সার্ভাইভ করতে হবে, গ্লোবাল দিস ইন ইকোনমিক সাইকেল। সো এখন যেটা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মতো ইমার্জিং ইকোনমি, যেখানে আমাদের পোটেনশিয়ালিটি ইজ ভেরি হাই, যেখানে আমাদের উই হ্যাভ এ প্ল্যান যে আমরা 2030 ভিতরে আপার মিডল ইনকাম কান্ট্রি হব, আমরা 2041 ভিতরে আমরা হচ্ছে ডেভেলপড ইকোনমি হব। তা আমাদের যে গ্রোথটা হবে, এই গ্রোথের জন্য যে ইনভেস্টমেন্টটা আমার দরকার, সে আমি যদি এটাকে বলি সে ফর এক্সাম্পল X billion dollars of money, we need to accelerate our growth to keep this phase. সেটাকে আমার ডোমেস্টিক রিসোর্সকে সেই সাপোর্টটা দিতে পারবে? নো। যদি আমার ডোমেস্টিক সাপোর্ট না দিতে হয় তাহলে কি হচ্ছে, আমাকে এক্সটার্নাল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্যাপিটাল আমাকে অ্যাক্সেস করতে হবে। এখন যখন আমাকে ইন্টারন্যাশনাল ক্যাপিটালটাকে অ্যাক্সেস করতে হবে, দেন আই হ্যাভ টু বি ভেরি ইন্টেলিজেন্ট এনাফ টু অ্যাকচুয়ালি ট্যাকল অ্যান্ড মিটিগেট মাই রিস্ক ফ্যাক্টর অন দ্য ইন্টারেস্ট রেট রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড দ্য কারেন্সি রিস্ক ফ্যাক্টরস। এখন যেটা হতে পারে যে দোজ হু আর দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড, দে আর ন্যাচারালি হেজড, রাইট, they're naturally hedged, they do not have the currency risk. তাদের ডলার ইনকাম আছে, তারা ডলার স্পেন্ড করতে হবে। So I think আমার কাছে মনে হচ্ছে considering the current scenario, those who are naturally hedged, they should focus on this, এবং তাদের জন্য এটা ভালো হবে, তাদের জন্য রিস্ক ফ্যাক্টরটা কম হবে compared to those who doesn't have the export earnings. Okay, we need access to global capital and you have a vast network of global investors. তো আমাদের মার্কেট সম্পর্কে তাদের ডেফিনেটলি তারা বাংলাদেশ বুল ছিল বলেই তারা ল্যান্ড করেছে অর ইনভেস্ট করেছে। এখন তারা কি দেখছে ফর দ্য নেক্সট কামিং ইয়ার্স? দেখেন, আমি গ্লোবালি যেহেতু উই ওয়ার্ক উইথ গ্লোবাল ট্রানজ্যাকশনস, আমরা সামহাও আমরা একটা কাজ করি, উই আর দ্য অনলি ইনস্টিটিউশনস ইন দ্য বাংলাদেশ। আমরা বলবো বাংলাদেশ থেকে উই আর ভেরি প্রাউড টু বি এ বাংলাদেশি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য গ্লোবালি আমরা অনলি ইনস্টিটিউশন যেখানে আমরা যাদের সাথে আমাদের পার্টনারদের সাথে কাজ করি গ্লোবালি, আমরা কিন্তু প্রতি বছর তাদের যে আপনার কান্ট্রি অ্যালোকেশন সেশন হয়, উই পার্টিসিপেট অ্যান্ড উই গিভ দ্য ভ্যালু এডিং থটস টু অ্যালোকেট মোর ফান্ডস for Bangladesh, for the private, I'm talking about the private sector, only for the private sector, because we work for the private sector. So সেখানে আমরা কিন্তু কথা বলি যে বাংলাদেশের পজিটিভ সাইডগুলো, গ্রোথ পোটেনশিয়ালিটি, ইন্ডিকেশনস অ্যান্ড কম্পেয়ার টু দ্য পিয়ার কান্ট্রিজ, সেখানে আমরা কতটুকু স্ট্রং এবং আমাদের কতটুকু রিজিলিয়েন্ট, আমরা সেই জিনিসগুলোকে আমরা হাইলাইট করি, আমরা চেষ্টা করি সেখানে একটা ভ্যালু অ্যাড করতে। সো ভ্যালু যখন অ্যাড করি তখন অবভিয়াসলি আমাদের মার্কেট সম্পর্কে এবং হচ্ছে অ্যালোকেশনে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাই। দেন সেকেন্ড থট হচ্ছে যে আমরা কি সেই ডিলগুলো অরিজিনেট করতে পারি কিনা। ফ্রম আওয়ার ইনস্টিটিউশন সাইড উই হ্যাভ এ বিগ টিম হুইজ আর ওয়ার্কিং আপনার হচ্ছে ডিল অরিজিনেশন, অর্থাৎ আমার একটা টিমই আছে আমার, তারা হচ্ছে ডিল অরিজিনেট করে ফ্রম দ্য মার্কেট। অ্যান্ড আরেকটা টিম আছে যে হচ্ছে আপনার সাস্টেনেবিলিটিকে ক্যালকুলেশনস করে, অর্থাৎ ইএসজিকে ক্যালকুলেট করে। উই আর দ্য I think we are the only merchant bank in the country those are practicing the ESG. We truly practice the ESG. So and also we have been awarded too. So এইখানে আমরা এই জিনিসগুলো যখন গ্লোবাল মার্কেটে যাই, তো গ্লোবাল মার্কেটের এখন কোশ্চেন আপনার বলতে পারে যে তাদের ফিউচার আউটলুক কি। ডেফিনেটলি বাংলাদেশের ফিউচার আউটলুক আমি বলবো ইজ মাচ বেটার। বাট বিফোর পিচিং আপনার হচ্ছে ফান্ড ম্যানেজার্স অর ইনভেস্টার্স, I'm talking about only for the debt markets, debt capital market. সেখানে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টরের জন্য তারা কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে তাদের, সেটা আমার মনে হয় আমাদের অনেকেরই জানা দরকার। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে they need to know, actually they need to have those things like access to informations. Whenever I am talking about the access to informations, they need to know the regulations, they need to know the market, they need to know the sector, they need to know how the economy and then other outlooks are actually given compared to the peer countries আমি বলছি। নাম্বার 2 হচ্ছে আমি যদি বলি যে কোনো একটা বাংলাদেশের ক্ষেত্রে বা কোনো একটা ইনভেস্টরের ক্ষেত্রে they want to see the access to capital. সো এই অ্যাক্সেস টু ক্যাপিটালের ক্ষেত্রে দুইটা আবার প্রশ্ন হয়। একটা প্রশ্ন হচ্ছে অ্যাক্সেস টু ক্যাপিটাল, সেটা হচ্ছে যে ইনভেস্ট করে তার হচ্ছে এক্সিট, আর যে টাকাটা নেবে সে কতটুকু সে ইনভেস্ট করে যদি তাকে ক্যাপিটাল অ্যাক্সেস করতে পারবে কিনা, সেখানে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের পার্টটা চলে আসে। অ্যান্ড দেন হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্সেস টু বিজনেস অ্যান্ড অ্যাক্সেস টু মার্কেট।
সো অ্যাক্সেস টু মার্কেট, আমরা যে পয়েন্টগুলোকে সবচেয়ে বেশি হাইলাইট করি সেটা হচ্ছে অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু ক্যাপিটাল অ্যান্ড অ্যাক্সেস টু ইনফরমেশনস। সো আমরা এগুলোকে মিলে অ্যাকচুয়ালি উই গিভ দোজ থটস টু দ্য আপনার গ্লোবাল মার্কেটে, এবং আমরা এই পর্যন্ত সোফার যতটুকু পেয়েছি এভরিবডি হ্যাজ এ ভেরি পজিটিভ আউটলুক অ্যাবাউট বাংলাদেশ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ। যেটা বাংলাদেশের এক্সিট নিয়ে আমাদের এক্সিট পলিসিগুলোকে বা এক্সিট প্র্যাকটিসগুলোকে তারা কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, এক্সিটের ক্ষেত্রে আমি বলবো যে একটা হচ্ছে ডেটের ক্ষেত্রে উই ডু নট হ্যাভ এনি প্রবলেম। উই হ্যাভ এ ভেরি গুড রেগুলেশনস অন দ্যাট, থ্যাঙ্কস টু দ্য সেন্ট্রাল ব্যাংক অন দ্যাট। আমি ইকুইটির ক্ষেত্রে বলবো, ইকুইটি এক্সিটের ক্ষেত্রে কিছুটা তো আপনার হচ্ছে প্রাইভেট ইকুইটি পলিসিং করে, হ্যাঁ একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে গ্লোবাল ইনভেস্টরদের জন্য। বাট স্টিল ইফ ইট ইজ এ ফেয়ার ভ্যালুড, তাহলে কিন্তু ভ্যালুয়েশন দিয়ে দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমি আপনার এখানে আমি কারো $100 million ইনভেস্ট করলাম, বাট ইফ আই এম এক্সপেক্টিং ইজ $5 billion, ইট ডেফিনেটলি নো ওয়ান উইল গিভ দিস অ্যাপ্রুভাল। পৃথিবীর কোনো দেশে অ্যাপ্রুভাল দিবে না। সো এখন কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ, যেহেতু আমাদের ইকোনমিক মডেল, আমাদের সাইজ অফ ইকোনমি, উই আর স্টিল ক্যাপিটাল কন্ট্রোল ইকোনমি। এটা আমাদেরকে, এবার অনেকগুলো দেশই আছে এখনও ক্যাপিটাল কন্ট্রোল ইকোনমি। বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু স্লোলি এটা ওপেন করছি। এটা আমরা যদি বলি কেন আমাদের ইকোনমিটা ক্যাপিটাল কন্ট্রোল ইকোনমি, এটার কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে। আসলে কোনো ইকোনমি যখন একটা ফেজ থেকে আরেকটা ফেজে গ্র্যাজুয়েশন হয়, তখন কিন্তু সে আস্তে আস্তে প্রত্যেকটা রেস্ট্রিকশনগুলোকে সে ওপেন করা শুরু করে। উন্নতি হচ্ছে এবং সামনে আরো হবে। রফিক ভাই, আমরা আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে, এই জন্য একটু সংক্ষেপ করছি। ধরেন আগামী 1 দশকের জন্য যাদের ডলার বা ফরেন কারেন্সি আর্নিংস আছে তারা করবে, আর যাদের নাই তারা যদি বড় করে, উইল ইট বি ওয়াইজ? আমি বলবো অবশ্যই তাদের জন্য একটা ওয়াইজ, স্টিল তাদের জন্য ওয়াইজ। কারণ এখনো আমি যদি আসলে কস্ট অফ ডেট ভার্সেস আমার রিস্ক ফ্যাক্টরকে করি অ্যান্ড আমার বিজনেস পোটেনশিয়ালিটিকে দেখি, স্টিল দিস ইজ আপনার হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে আমি বলবো যেটা হচ্ছে যে আমার মার্কেট কি আমাকে সে সাপোর্ট দিতে পারছে, বিকজ ইকোনমি ইজ গ্রোয়িং প্রিটি ফাস্ট। এটা কিন্তু একটা বড় ব্যাপার আমাদের। সো আমি যখন খুব ফাস্ট ইকোনমি গ্রো করে, পৃথিবীর কোনো দেশ নাই যে সে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ছাড়া সে গ্রো করতে পারছে। সো ইন্টারন্যাশনাল ক্যাপিটাল আমাদের দরকার। সো তার জন্য কিন্তু ইজ এ ফিজিবল। আমি বলবো না যে, বাট এখানে আপনাকে বুঝতে হবে হাউ প্রোডাক্টিভলি ইউ আর অ্যাকচুয়ালি ইউটিলাইজিং। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি খুব কম শুনবেন যে, আমার মনে হয়ই নেই কোনো কেস, আমার ক্যারিয়ারের 22 বছরে আমি দেখি নাই কোনো ইন্টারন্যাশনাল ডেট ডিফল্ট করে নাই। এবং বাংলাদেশের বড় ব্যাপার হচ্ছে আমাদের কান্ট্রি কিন্তু সিন্স দ্য ইনসেপশন, অর্থাৎ দ্যাট মিনস 1971 থেকে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্টে কোনোদিন ডিফল্ট করি নাই। এটা কিন্তু উই হ্যাভ এ ভেরি গুড ট্র্যাক রেকর্ড। সো আমার পয়েন্ট অফ ভিউ তো হচ্ছে যে আমি যাদের ন্যাচারালি হেজ না, তাদের জন্য স্টিল আমি বলবো লুক্রেটিভ। এখন দেখেন, আমি সিম্পল হিসাবে বলি, বাংলাদেশে কিন্তু আমরা কয়েকদিন আগে কিছু রিসার্চ দেখলাম যে বাংলাদেশের আপনার হচ্ছে কনজিউমার ইন্ডেক্স ইজ ভেরি হাই, আর 2030 ভিতরে আমরা টপ কান্ট্রিতে আমাদের গ্রোথ রেট ইজ ভেরি হাই, যেটা আপনার হচ্ছে বোস্টন কনসাল্টিং করলো। ম্যাকেনজি কয়েকদিন আগে বললো যে আমাদের অনেক কোম্পানি কিন্তু বাইরে যাবে। সো আমরা কিন্তু গ্লোবাল হওয়া শুরু করব, আমরা নিজেরাই একটা গ্লোবাল ট্রানজিশন করেছি। আপনার বিচরণটা মোস্টলি আমাদের প্রাইভেট সেক্টরের নন পাবলিক এরিনাতে। তো আপনার গ্লোবাল ইনভেস্টররা কি ওই বিষয়ে কমপ্লেন করে কিনা যে তোমাদের সারা পৃথিবীতে মার্কেট খোলা ছিল, তোমাদের মার্কেট এক্সিট নিয়ে যখন কথা হয় বা লিকুইডিটি নিয়ে কথা হয়, তোমাদের মোস্টলি ইকুইটি মার্কেট, যে তোমাদের ইকুইটি মার্কেট বন্ধ ছিল, এখন তোমাদের এখানে পরপর 2 বার একই ঘটনা ঘটেছে যে একটা ফ্লোর প্রাইস দিয়ে যে ইচ্ছা মতো একটা হাউ ইউর রেগুলেটরস আর ডিক্টেটিং প্রাইস। এটা আমরা অবশ্যই, বিকজ আমাদেরও কিছু ক্লায়েন্ট আছে যারা গ্লোবাল ক্লায়েন্ট, যারা আপনার হচ্ছে আমাদের, যদিও বলি আমি যে হয়তো আমাদের বিচরণটা আপনি যেটা বললেন মোর অফ এ আপনার হচ্ছে নন লিস্টেড প্রাইভেট সেক্টরে, বাট আমাদের কিন্তু পাবলিক ইকুইটিজে কিন্তু প্রচুর পরিমাণে অলসো আছে। এবং আমাদের অনেক ক্লায়েন্ট আছে যেটা আমরা বিশ্বাস করি হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনে রাদার দ্যান ক্রিয়েটিং দ্য লাইবিলিটি ফর আওয়ার ক্লায়েন্ট, যেটা আমাদের কোম্পানির একটা ভিশন এবং আমরা সেটা বিলিভ করি। আমরা কিন্তু গ্লোবাল অনেক ফান্ড ম্যানেজার কাছ থেকে এই কোশ্চেনটা পেয়েছি যে তোমাদের দেশের মার্কেট কেন বন্ধ ছিল। দিস ইজ নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন আমরা প্রতিনিয়ত পাচ্ছি তোমার ফ্লোর প্রাইস কি হবে। দ্যাট ওয়াজ এ ফিডব্যাকস ফ্রম দ্য গ্লোবাল মার্কেট। এটা কিন্তু আমরা রেগুলার পাচ্ছি। এখন আমি যদি বলি আপনাকে যে ফার্স্ট কোশ্চেন যে কেন মার্কেট অফ ছিল, মার্কেট অফ ছিল অ্যাকচুয়ালি আসলে দ্যাট ওয়াজ এ এক্সেপশনাল কেস। সো আমরা যেটা রিপ্লাই করি যে দ্যাট ওয়াজ এন এক্সেপশনাল কেস। সো গ্লোবালি যখন কোভিড চলে আসলো, নোবডি নিউ অ্যাকচুয়ালি হোয়াট গোয়িং টু বি হ্যাপেন, কেউ জানতো না, অ্যান্ড নোবডি নোজ। এবং এটা একটা এমনভাবে ব্র্যান্ড করা হয়েছে যে কোভিড মানে কারো হয়েছে মানে তার দিকে তাকাইলেও আমার কোভিড হয়ে যাবে, এই ধরনের একটা, এখন যেটা কোভিডকে ভেরি লাইট লাইক এ ফ্লু,
সো তখন হয়তো বা কিছু ডিসিশন হয়ে গেছে, তখনকার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট বা ফিউচার প্রেক্ষাপট ওটা তো এবং মেনে নেওয়ার মতো। এখন ফ্লোর নিয়ে কোনো কমপ্লেইন শুনেন কিনা? এখন আমি কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, যেটা ফ্লোর প্রাইসে। সো ফ্লোর প্রাইসটা নিয়ে যখন আসে যে তোমাদের কারণে ফ্লোর প্রাইস উঠাচ্ছে না, ফ্লোর প্রাইস উঠানো উচিত মার্কেটে, এই ধরনের প্রচুর আমরা ইনফরমেশন পাই বা কোশ্চেন পাই। আমাদের আসলে রিপ্লাই যেটা হয়, আমরা বলি দেখো প্রত্যেকটা মার্কেটের ইউনিক কিছু ফিচার্স থাকে। আমাদের মার্কেটের ইউনিক ফিচার্স হচ্ছে আমরা রিটেল ওয়াইজ। আর আমি পার্সোনালি মনে করি আমাদের কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে আমাদের ক্যাপিটাল মার্কেটে। স্ট্রাকচারাল প্রবলেমটা হচ্ছে যে অফকোর্স আমাকে কিন্তু রিটেল থাকতেই হবে, বাই দ্য ওয়ে রিটেলকে আমি ইগনোর করতে পারবো না। আমাদের স্ট্রাকচারাল প্রবলেম হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আর মোর অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ দেন দ্য আমার রিটেল ইনভেস্টার্স। সো আমার রিটেল ইনভেস্টার্স আর অ্যাকচুয়ালি প্লেইং দ্য রোল, মেজরিটি রোল, দেন দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। সো এই যখন এই শিফটটা হবে, অন টপ অফ দ্যাট আমি যেটা মনে করি যে আমাদের যে ভ্যালু ক্রিয়েশনস অন দ্য ওয়েলথ ক্রিয়েশন সাইডে বলবো যে ফর দ্য রিটেলার্স, সেটা হতে পারে আমাদের একটা বড় ফান্ড ক্রিয়েট হতে পারে। আমি মনে করি যেটা হচ্ছে রিটেলারদেরকে একটা আমি উইন্ডো দিতে পারি। অর্থাৎ আমার যদি 10 লাখ টাকা থাকে, আপনার যদি 10 লাখ টাকা থাকে, এটাকে যদি কিউমুলেট করে আমি 10,000 কোটি টাকা করতে পারি, সেটা যদি আমি মার্কেটে ছাড়ি, সেটা কিন্তু অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবে রাদার দেন আমার 10 লাখ টাকা ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ আমি যখন মার্কেট ফল করেছে, আমি কিন্তু তখন দেখা যায় 5 লাখ করে আর 5 লাখ করবো না, কারণ আমার ক্যাপাসিটি 5-10 লাখ টাকা পর্যন্ত। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যে প্রফেশনালি আমি যদি এটা লার্জ স্কেলে করি উইথ এ প্রফেশনাল, তাহলে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা আমাদের ক্যাপিটাল মার্কেট শোর যে মেজর ভিউয়ার্স তাদের পক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের ইকুইটি মার্কেটের আউটলুক কি, and what should be our investment strategy nowadays? ইকুইটি মার্কেটের আউটলুক হচ্ছে, আমি বলবো যে এখনো পর্যন্ত ইকুইটি মার্কেটের আউটলুক পজিটিভ আছে, সবগুলোর ক্ষেত্রে না আমি বলবো, অন সাম সার্টেন সেক্টরস, সার্টেন ক্ষেত্রে। আর যেসব সেক্টরগুলোকে আমি বলবো মোর অফ এ, আমি একটু শর্ট টার্মে বা মিডিয়াম টার্ম আউটলুকে বলছি, যেখানে হচ্ছে মোর অফ এ আপনার হচ্ছে কনজিউমার বেস। অর্থাৎ আমাদের কিন্তু 160 কোটি 65 কোটি আপনার হচ্ছে 16 কোটি লোক আছে আমাদের। 16 কোটি লোকের যদি কোনো ব্যবসা যদি প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা করে বা 1 টাকা করে তার সেল করতে পারে, তাহলে 16.5 কোটি টাকা তার রেভিনিউ, তাহলে 365 দিনে তার কত টাকা হয়? সো আমাদের ওন কনজামশনসের উপর ওই ধরনের বিভিন্ন সেক্টরগুলোকে আমাকে দেখতে হবে, সেক্টর পোটেনশিয়ালিটি দেখতে হবে। শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালকে আসলে চিন্তা করে শেয়ার কিনলে হয় না, তার সাথে কিন্তু সেক্টরের আউটলুক দেখতে হয়, আপনার ইন্ডাস্ট্রি আউটলুক দেখতে হয়, ম্যান বিহাইন্ড অর্থাৎ ম্যানেজমেন্ট আউটলুক দেখতে হয়, অন টপ অফ দ্যাট হচ্ছে ইকোনমিক আউটলুক দেখতে হয়। দেখার পরে আমি মনে করি স্টিল দেয়ার আর ফিউ সেক্টরস উই হ্যাভ এ গুড টাইম, অর্থাৎ রিজনেবল জাস্টিফাইড টাইম হচ্ছে বাই করার। বাট প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে না। লিকুইডিটি ক্রিয়েট না হওয়ার কারণ হচ্ছে আমাদের মার্কেটে, তো পৃথিবীর সব মার্কেটেই গুজব আছে, আমরাও গুজবের বাইরের মার্কেট না, এটা পৃথিবীর সব দেশে আছে। ডেভেলপড ইকোনমি বলেন আর হচ্ছে আপনার হচ্ছে এমার্জিং ইকোনমি বলেন, সব ইকোনমিতে সেম পরামর্শ যেটা সবার কাছ থেকে পাই আর কি, এক্সপার্টদের কাছ থেকে, যে আন্ডারভ্যালুড শেয়ার মার্কেটে আছে, যেগুলো আউটলুক ভালো সেগুলো প্রাইস একটু কমুক বাড়ুক সেটা বিষয় না, আপনাকে এইখানেই কিনতে হবে। না দেখেন শেয়ার একটু বাড়ুক কমুক কেন, মিসিং আউটের কোনো রিস্ক দেখেন কি এখন? হ্যাঁ, আমি মনে করি অনেকে মিসিং আউট হবে যদি না কিনতে পারে। কারণ কি আমি আপনাকে বলি, একটু ওয়াইজলি কিনতে হবে। এখন ইটস এ পারসেপশনাল প্রবলেম। পারসেপশনাল প্রবলেম হচ্ছে যখন আমার লিকুইডিটি টার্ন ওভার কমতেছে, আমার মেজরিটি অফ দ্য স্ক্রিপ্ট আর স্টাক অন দ্য আপনার হচ্ছে ফ্লোর প্রাইস, তখন আমাদের যেহেতু আবার এখানে সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে, আমাদের রিটেল বেজ ইনভেস্টর চিন্তা করে আমার তো ট্রেড হচ্ছে না, এটা তো নাই, তার মানে আমি এটা কিনবো না, রিজনেবল প্রাইসে লোক কিনবে না, এইখানেই আসা হচ্ছে ইনস্টিটিউশন। আপনাদের নেক্সট ভেঞ্চারটা নিয়ে কথা বলি, যে অ্যাসেট ম্যানেজমেন্টে আপনারা ড্রাগন ওয়ান অফ দ্য লার্জেস্ট ফান্ড অপারেটর, তারা ভিয়েতনামে বিশেষ করে, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আপনারা গ্রিন ডেল্টা ড্রাগন করেছেন, যেখান থেকে একটি ইটিএফ আসবে সোফার, ইউ আর প্ল্যানিং টু অ্যাপ্লাই। তো ইটিএফটা আসলে গুণগত কি পরিবর্তন হবে? অ্যান্ড ইটিএফকে যদি মোটা দাগে বলি যে দর্শক, ইটিএফ একটা বাস্কেট ক্রিয়েট করে, বাস্কেট অফ সিকিউরিটিস, যেখান থেকে একটা করে সিকিউরিটিস কেনার বদলে এই বাস্কেটের অন্তর্ভুক্ত সিকিউরিটিসগুলো অ্যাট এ টাইম একটা প্রপোর্শনালিটিতে কেনা এবং বেচা হয়। তো যদি বলেন কি পরিবর্তন আসবে? আচ্ছা, আমি একটু তার আগে আমি বলি, যেহেতু আমাদের একটা নতুন ভেঞ্চার হয়েছে, সেটা হচ্ছে গ্রিন ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আমরা এটা ড্রাগন ক্যাপিটাল ইজ এ ভিয়েতনামি বেসড অ্যান্ড দে হ্যাভ এ গ্লোবাল অফিস অলসো, 5টা কান্ট্রিতে হচ্ছে। আমরা এটা জয়েন্ট ভেঞ্চার করেছি। আমরা রিসেন্টলি, বিগ টিম, আমি আমার পরিচিত অনেকে গেছে ওখানে, ইটস এ ভেরি বিগ টিম, ইউ নো দ্যাট অলসো।
সো অ্যান্ড উই হ্যাভ এ ভেরি বিগ টিম। আমরা কনভেনশনাল ফান্ড ম্যানেজারের মতো শুরু করিনি। উই হ্যাভ এ গুড অফিস, উই হ্যাভ এ গুড পিপল, অ্যান্ড ইটস এ রিসার্চ ব্যাকড একটা হচ্ছে আপনার হচ্ছে ইনস্টিটিউশন হবে। তা আমরা প্রথমে যে ইটিএফ নিয়ে আসবো তা না, আমরা হচ্ছে ফার্স্ট একটা ফান্ড নিয়ে আসতে চাই, তারপর আমরা একটা ইটিএফ করতে চাই। আমরা যখন হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভে আমি বলবো, আমি অনেক স্ট্র্যাটেজিক্যাল পার্সপেক্টিভে বলবো, দেয়ার ইজ এ ম্যানেজমেন্ট এজ ওয়েল। সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট একটা এখন ফান্ডের জন্য আমরা অ্যাপ্লাই করেছি এসএসসিতে। আমরা একটা আপনার হচ্ছে ব্লু চিপ গ্রোথ এনহান্সড ফান্ড নিয়ে আসছি, যেটা হচ্ছে 500 মিলিয়ন টাকার আমরা ইনিশিয়াল ফান্ড সাইজ, বাট ইট উইল গ্রো। আমরা এই ফান্ডটা হওয়ার পরে আমরা সেকেন্ড প্ল্যান হচ্ছে যে উইল গো ফর ইটিএফ। আমাদের এখনকার রেগুলেশন অনুযায়ী যে ল আছে সেটা হচ্ছে প্যাসিভ ইটিএফকে তারা সাপোর্ট করে, আমরা প্যাসিভ ইটিএফ নিয়ে আগাবো। আমরা রেগুলেশনের বাইরে আমরা যাব না, আমরা রেগুলেশনের ভিতরে থেকে যতটুকু ইম্প্রোভাইজ করা যায় ততটুকুই করব। এখন কোনো পয়েন্ট অফ ভিউ থেকে যদি রেগুলেশনের বাইরেও কোনো ভিউজ চলেও আসে, সেটা আমরা আসলে উই শুড নট ওয়ার্ক অন দ্যাট, আমি পার্সোনালি বিশ্বাস করি, বিকজ রেগুলেশনস উই শুড অনার ইট ফ্রম দ্য রেগুলেটরস পার্সপেক্টিভ, ফ্রম দ্য আমাদের পার্সপেক্টিভ। সো আমরা একটা ফান্ড অলরেডি সাবমিট করেছি এসএসসিতে, আমরা হোপফুলি এটা আশা করি পেয়ে যাব। এবং আমরা যখন ফান্ডটাকে সাবমিট করি তখন আমরা যেই আসলে ডকুমেন্টেশনটা করি সেটা আসলে আমরা একটু গ্লোবাল মার্কেটকে চিন্তা করে করেছি। আমি শুনেছি আপনাদের গ্লোবাল মার্কেটিং প্ল্যান আছে। এক্স্যাক্টলি, উই হ্যাভ এ গ্লোবাল মার্কেটিং প্ল্যান। সো আমরা বাইরের কিছু ফান্ডকে অ্যাট্রাক্ট করবো। সো যে জিনিসটা করতে চাই যেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক এবং গ্লোবালের জন্য অ্যাকসেপ্টেবল, ভালো কিছু যদি করতে পারি সেটাই আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা করেছি। সেকেন্ড হচ্ছে যে আমরা ইটিএফ, আমরা নেক্সট ইয়ারে উই হ্যাভ এ প্ল্যান। আমরা জানি না আমরা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কী হবে জানি না, বাট উই হ্যাভ এ প্ল্যান। আমরা নেক্সট ইয়ার ইটিএফটা নিয়ে আসছি, সেই ইটিএফে আমরা প্যাসিভ ইটিএফ করবো। উই হ্যাভ এ ইন্ডিকেটিভলি উই হ্যাভ এ গুড সাইজ অফ দ্য ইটিএফ দ্যাট উই আর প্ল্যানিং। আমরা ইটিএফটা নিয়ে আসার পর আমি মনে করি ইটিএফটা উইল বি মোর অ্যাট্রাকটিভ একটা আপনার হচ্ছে স্ক্রিপ্ট, বিকজ ইটস এ বাস্কেট ক্রিয়েশন। সো এইখানে এপি থাকবে, আই মিন দ্য ব্রোকার্স অ্যান্ড ডিলার্স, ডেফিনেটলি ইন টার্মস অফ সাস্টেইনেবল ওয়েলথ ক্রিয়েশন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য মার্কেট মেকার থাকবে, ফান্ড ম্যানেজার থাকবে, অ্যান্ড আমরা নিজেরাই অ্যাকচুয়ালি স্পন্সররাই আসলে স্পন্সর করছি এটার ফান্ডটাকে। রেস্ট অফ দ্য ফান্ডস উইল বি রেজ ফ্রম দ্য মার্কেটস অ্যাজ ওয়েল। সো এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি ইটিএফ এর ফিউচার আউটলুক ইজ ভেরি হাই ইন বাংলাদেশ। এখানে লুজিং দ্য ক্যাপিটাল গেইন অথবা লুজিং দ্য ক্যাপিটাল উইল বি ভেরি লোয়ার, আমি বলবো কম্পেয়ার লিমিটেড। আর যেহেতু এটা প্যাসিভ ইটিএফ কুড বি বেসড অন একটা সার্টেন ইন্ডেক্সকে বেস করা হবে। এখন সেই ইন্ডেক্সকে যখন বেস করা হবে, যখন আপনার ফান্ডটাকে অনেক বড় বাস্কেট থাকবে, ডেফিনেটলি আপনার স্ক্রিপ্ট যখন একটা ইন্ডেক্সকে তৈরি করা হবে তখন তো আপনার ওইখান থেকে রিটার্নটা জেনারেট করবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট দ্যার ইজ এ মার্কেট মেকার হু উইল প্লে এ রোল, অর্থাৎ কস্ট প্রাইস আর মার্কেট প্রাইসের মধ্যে যদি একটা 10% ডিফারেন্স বেশি পায়, সে স্টেবল করার জন্য। অ্যান্ড ইট উইল গিভ এ, আমি মনে করি আমাদের রিটেলদের জন্য বা যারা প্যাসিভ ইনভেস্টমেন্টে আপনার হচ্ছে খুব ইন্টারেস্টেড আর যারা ডিরেক্টলি ম্যানেজ করতে চায় না, তাদের জন্য দিস উইল বি দ্য মোস্ট অ্যান্ড ওয়ান্ডারফুল একটা প্রোডাক্ট হবে। এবং আমি পার্সোনালি বিলিভ যে ইটিএফ বাংলাদেশে অনেক ভালো গ্রো করবে। যে এক্সপেক্ট যে ইটিএফ এর থ্রুতে বিদেশি ফান্ড অনেক ঢুকবে আমাদের ক্যাপিটাল মার্কেট। দেখেন আমরা কিন্তু এই ইটিএফটা করার পিছনে আমাদের আরেকটা কাজ আছে। আমরা নট অনলি লুকিং ইনটু বাংলাদেশ মার্কেট, আমরা চাই যে এখানে আমরা কিছু সভারেন ওয়েলথ আছে, সভারেন ওয়েলথ ফান্ড। এই সভারেন ওয়েলথ ফান্ডগুলো কিন্তু আপনার গ্লোবালি যেটা করে, তারা কিছু ফান্ড কিন্তু প্যাসিভ, অর্থাৎ দে ডোন্ট ওয়ান্ট টু ম্যানেজ ইন সার্টেন মার্কেট, দে ওয়ান্ট টু গিভ অর বাই এ ইটিএফ যেখানে এটাকে ম্যানেজ করা হবে। সো উই অলরেডি হ্যাড ফিউ ডিসকাশনস, অ্যান্ড ইনশাল্লাহ আমরা মনে করি ফিউচারে আমাদের আরো ডিসকাশন থাকবে। আমাদের বড় একটা প্ল্যান আছে ইটিএফটা নিয়ে, আমরা কিছু একটা করব, আমাদের লং টার্ম প্ল্যান। আমরা রফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ত শিডিউল থেকে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রফিক ভাইয়ের সাথে আমরা এতক্ষণ যা শুনলাম তার সবই হচ্ছে খুবই দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে করা, এবং বোঝাই যাচ্ছে দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। তো গুড লাক ফর গ্রিন ডেল্টা ক্যাপিটাল অ্যান্ড অফকোর্স আমাদের সবার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।